প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন লাইভ সেমি ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিস, যেটি স্লোগান ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিস। এই আয়োজনকে সামনে রেখে আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি অস্টিওপোরোসিস সচেতনতায় বিভিন্ন চিকিৎসক বৃন্দকে নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করা এবং সেই সাথে আমরা অস্টিওপোরোসিসকে দূর করার এক মহান ব্রতে আমরা নেমেছি। প্রিয় দর্শক, আজকে অস্টিওপোরোসিস ম্যানেজমেন্ট বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে প্যানেল এক্সপার্ট হিসেবে যুক্ত হয়েছেন স্বনামধন্য চারজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমি পরিচয় করে দিচ্ছি। শুরুতেই আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আলী ফয়সাল, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ ওয়েবিনার সেশনে। ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিস, পাওয়ার্ড বাই ক্যালসিনো কিট, সায়েন্টিফিক পার্টনার রেনেটা লিমিটেড। স্যার, আপনাকে স্বাগত। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার বদরুন্নেসা আহমেদ, সহযোগী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত। ম্যাডাম আনমিউট করে, হ্যাঁ ম্যাডাম একটু আনমিউট করে নেবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং রাজ টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনায় যুক্ত হব। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অ্যানাদার প্যানেল এক্সপার্ট ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান, সহকারী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের মাঝে। আপনাকেও ধন্যবাদ আমাকে এরকম একটি প্রোগ্রামে সংযুক্ত করার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমাদের সাথে প্যানেল এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন ডক্টর ফারজানা শারমিন, সহকারী অধ্যাপক, অবস অ্যান্ড গাইনি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ ওয়েবিনার সেশন ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিস, ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিস, আজকের এই আয়োজন। আসসালামু আলাইকুম দর্শকদের, এবং আপনাকেও ধন্যবাদ এই ধরনের একটা প্ল্যাটফর্মে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে মহিলাদেরই বোধহয় অস্টিওপোরোসিস বেশি হয়, সুতরাং গাইনি দিক থেকে আমি সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই পুরো আয়োজনটি আপনাদেরকে ঘিরে, আপনারা আমাদের সাথে রাজ টিভির এই অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন সরাসরি। আর এর জন্য টেলিভিশন স্ক্রলে দেওয়া দেখানো নম্বরে আপনারা ফোন করতে পারবেন। এছাড়াও রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন রাখুন। আজকের দর্শক প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করা হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আলোচনায়। শুরুতেই ডাক্তার মোহাম্মদ ফয়সাল, আলী ফয়সাল, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, 206টি মানবদেহে হাড় রয়েছে। এই হাড়গুলো নিয়েই আপনার গবেষণা, এবং এই হাড় নিয়েই আপনার অ্যানালাইসিস। তো এই যে হাড়গুলো, এই হাড়গুলোর মধ্যে অস্টিওপোরোসিস একটি কমন প্রবলেম। কি কারণে হচ্ছে সেটি জানবার আগে একটু জানবো অস্টিওপোরোসিস বলতে আসলে কি বোঝায়। ধন্যবাদ আপনাকে। অস্টিওপোরোসিস বলতে আমাদের যে বোন থাকে, বোনের পরিমাণটা, বোন মাসটা কমে যায়, মানে বোনের পরিমাণটা কমে যায়। বলতে বোন মাসটা কমে যায়, এবং আলটিমেটলি বোন মাস যদি কমে যায় সেক্ষেত্রে বোনের স্ট্রাকচার ডিফর্মিটি ডেভেলপ করে এবং বোনটা ফ্র্যাজিল হয়ে যায় এবং আলটিমেটলি বোন ফ্র্যাকচার হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে অস্টিওপোরোসিস মানে এক ধরনের পোর বা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, যে বোনসের ডেন্সিটিটা কমে যে বোনসটি একদম পাতলা হয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা মোটামুটি বুঝে গেলাম যে আসলে অস্টিওপোরোসিস এই শব্দগত কারণে এটির ব্যাখ্যাটা কি। আমরা আসবো আরো ডাক্তার বদরুন্নেসা আহমেদ ম্যাম, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাডাম, এই যে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে, এটি পেছনে কি কি কারণ রয়েছে, একটু কারণগুলো আমরা জানতে চাই। শোনা যাচ্ছে? রিস্ক ম্যাডাম। ফ্যাক্টর আছে, মেইনলি কিছু আছে, জেনেটিক কজ থাকতে পারে। জেনেটিক কিছু কজ জেনেটিক মিউটেশনের কারণে হতে পারে, যেমন বাবা মার যদি অস্টিওপোরোসিস থাকে কারো, মানে ফার্স্ট রিলেটিভদের, তাহলে তার সন্তানের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কিছু ডিজিজ আছে এবং কিছু ওষুধ ড্রাগের কারণেও হতে পারে। যেমন ডিজিজ হতে পারে, যেমন ইনফ্লামেটরি ডিজিজ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন, ইনফ্লামেটরি বাউল ডিজিজ থেকে হতে পারে। আবার কিছু কারণ আছে, যেমন ড্রাগ, আমরা কর্টিকোস্টেরয়েড, একটা স্টেরয়েড ড্রাগ যদি লং টার্ম ইউজ করা হয়
যেমন 7.5 মিলিগ্রামের পরিমাণ ওষুধ যদি 3 মাসের বেশি ইউজ করা হয় তাহলে হতে পারে। এছাড়া যদি কিছু এন্ডোক্রাইন ডিজিজ আছে যেমন হাইপারথাইরয়েডিজম, তারপরে এছাড়া প্যারাথাইরয়েডিজম হতে পারে, কুশিং সিনড্রোম, এছাড়া যে থেকে হতে পারে কি বলে আপনার উম যারা আর্লি মেনোপজ হয় তাদের হতে পারে অস্টিওপোরোসিসটা বেশি হতে পারে। ইভেন মহিলাদের এমনিও যাদের মেনোপজের পরে সাধারণত 50 to 55 ইয়ার্স এবং ছেলেদের ক্ষেত্রে 65 to 70 ইয়ার্স এর ক্ষেত্রে আমরা বলি যে অস্টিওপোরোসিস হতে পারে। অনেক অনেক ধন্যবাদ এবং ম্যাডাম। আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের এই আলোচনায় আপনি সরাসরি ফোনও করতে পারবেন। আমি নম্বরটি বলে দিচ্ছি, আমাদের যে নম্বরে আপনি ফোন করে আজকের অনুষ্ঠানটি যে প্রশ্ন রাখতে পারবেন একটু নোট করে রাখবেন প্রিয় দর্শক, 0188596864 এই নম্বরে ফোন করে জানতে পারবেন এবং জানাতে পারবেন আমাদেরকে আপনার সমস্যাটা কি এবং প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার রেনেটা লিমিটেড পাওয়ার্ড বাই ক্যালসিনো কিট। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্যানেল এক্সপার্ট ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান স্যারের কাছে, সহকারী অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, এই যে অস্টিওপোরোসিসের আমরা কারণগুলো জেনে গেলাম, যে এখানে কি হরমোনাল চেঞ্জ হচ্ছে, এখানে বয়সের একটি ফ্যাক্টর রয়েছে এবং পাশাপাশি কিছু সোর্সের কথা বললো যে কি কি কারণে এই অস্টিওপোরোসিসটা ডেভেলপ করছে। তো একজন রোগী কোনো উপসর্গ কি লক্ষ্য করে থাকে বা কোনো সিমটমস কি ডেভেলপ হয় অস্টিওপোরোসিস রোগীদের? যেই সমস্যাগুলো নিয়ে রোগীরা আপনাদের কাছে এসে থাকেন সেই সমস্যাগুলো আসলে মূলত কি থাকে, আমরা একটু উপসর্গ সম্পর্কে জানতে চাই। ডক্টর সাহা, আপনাকে ধন্যবাদ। এটি একটি সুন্দর প্রশ্ন যে অস্টিওপোরোসিস এমন একটি রোগ যেখানে আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে, আপনি যদি ছাদ ঢালাইয়ের কথাটা চিন্তা করেন, যেখানে আমরা যেটা করি যে অনেকগুলো লোহার রড একখানে বেঁধে তার উপরে সিমেন্ট দিয়ে ছাদ ঢালাই করি, একটা বোনের স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম। দ্যাট মিনস হচ্ছে এই টোটাল স্ট্রাকচারটার মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে মাইক্রো স্ট্রাকচার যেটা আছে এটা যদি ডিফেক্টিভ হয় তখন বোনের ঘনত্ব কমে যায় এবং এটা আসলে দুর্বল হয়ে পড়ে। নর্মাল অবস্থায় অস্টিওপোরোসিস ইউজুয়ালি কোনো উপসর্গ তৈরি করে না, তবে হ্যাঁ দেখা যায় খুব সহজেই এদের ফ্র্যাকচার হয়, বোন ভেঙে যায়। বিশেষ করে পিঠের হাড়টি যদি ফ্র্যাকচার হয়, অনেকের হাইট কমে যায় একটা বয়সের পরে দেখা যাচ্ছে হাইট কমে যাচ্ছে। যে উচ্চতা থেকে পড়ে গেলে কারো ফ্র্যাকচার হওয়ার কথা না, দেখা যাচ্ছে একটা বিছানা থেকে একটা যে হাইট নর্মালি পড়ে গেলে কারো ফ্র্যাকচার হবে না, তার ফ্র্যাকচার হতে পারে। তখন দেখা যায় টোটাল স্পাইনের হাইট কমে যায়, উচ্চতা কমে যেতে পারে। কারো কারো দেখা যায় তীব্র পিঠে ব্যথা নিয়ে আসতে পারে, তবে ফ্র্যাকচার না হলে ইউজুয়ালি অস্টিওপোরোসিস ডাক্তারের কোনো উপসর্গ তৈরি করে না এবং রোগী ডাক্তারের কাছে আসে না। সেসব ক্ষেত্রে দেখা যায় অন্য কোনো কারণে এক্সরে করলে আমরা দেখি যে তার যে টোটাল হাড্ডির ঘনত্ব আছে সেটা কমে যায়, হাড্ডিগুলো কালো হয়ে যায়। নর্মাল হাড্ডিগুলো একটা ডেনসিটি থাকে তার থেকে। দেখা যায় রোগী সাধারণত ব্যাক পেইন নিয়ে আসে, তখন দেখা যায় মাইক্রো ফ্র্যাকচার বা ছোট ছোট হাড্ডিতে ভাঙা থাকতে পারে, কোমরের হাড্ডিতে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পায়ের যে বড় হাড্ডি আছে যেটা লাগানো থাকে, যেটাকে আমরা বলি ফিমার, সেখানেও ফ্র্যাকচার হতে পারে নেকে। দেখা যায় তখন একদিকের পা শর্ট হয়ে যায়, পেইন নিয়ে রুগী ডাক্তারের কাছে আসেন। তবে যদি একজন মানুষের কোনো ফ্র্যাকচার না থাকে কিন্তু অস্টিওপোরোসিস থাকে, সাধারণত কোনো উপসর্গ থাকে না। মেইনলি অনেক সময় এমনও হয় যে কারো যদি ফ্র্যাকচার হয় বা মাইক্রো ফ্র্যাকচার পিঠের হাড্ডিগুলোতে থাকে, ওনারা পিঠের ব্যথা যেটা বলেন সেটা অনেক সময় বুকের দিকে চলে আসে, কারো কারো পেটের দিকে চলে আসে পিঠের ব্যথাটা, তখন মনে হয় যে এটা পিঠের রোগ বা বুকের রোগ কিনা, এই ধরনের ভুল হতে পারে। আর যেসব কারণে অস্টিওপোরোসিস হয় সেই সব কারণ যদি তার শরীরে থাকে, যেমন কিছু আর্থ্রাইটিস আছে যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে অস্টিওপোরোসিস থাকতে পারে, সেই উপসর্গ থাকতে পারে। যেমন আমাদের ম্যাডাম বলেছেন যে কারো কারো ক্ষেত্রে ইনফ্লামেটরি ডিজিজ থাকতে পারে, তাদের যেমন জ্বর, পাতলা পায়খানা, পেটে ব্যথা, এগুলো থাকতে পারে তার সাথে, কিন্তু সেটা এই রোগের মেইন উপসর্গ না। তবে সাধারণত ব্যথা নিয়ে যখন আসে রুগী, এক্সরে করতে গিয়ে অনেক সময় ধরা পড়ে। মহিলাদের বয়স মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যখন বয়স হয়ে যায়, ব্যথা নিয়ে আসে, তখন পরীক্ষা করে আমরা অনেক সময় অস্টিওপোরোসিস ধরতে পারি। অনেক রুগী আছে দেখা যায় হয়তো কোমরে ব্যথা এক্সরে করে নিজেই নিয়ে আসছেন, সেখানে কোনো ফ্র্যাকচার নেই, কিন্তু তারপরেও দেখা যায় পরে কিছু টেস্ট আছে, আমরা বিএমডি টেস্ট বলি বা বোন মাস ডেনসিটি, তখন সেটা টেস্ট করলে ধরা পড়ে।
অনেক অনেক ধন্যবাদ। তার মানে প্রিয় দর্শক, এই অস্টিওপোরোসিস এটি কিন্তু একটি নীরব ঘাতক। নীরবে নিভৃতে আপনার হাড়টিকে ক্ষয় করে দিচ্ছে। আপনি টেরও পাচ্ছেন না। টের তখনই পাবেন যখন একটি দুর্ঘটনা ঘটে যাবে। আর এজন্যই কিন্তু আপনাকে আগের থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে যে কোন বয়স থেকে অস্টিওপোরোসিস যেটা ডেভেলপ করতে পারে, সেই বিষয়টাও কিন্তু আপনাদের জানার প্রয়োজন রয়েছে। এই প্রসঙ্গে আমরা আসতে চাই ফারজানা শারমিন ম্যাডামের কাছে। ম্যাডাম, পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস অর্থাৎ মেনোপজ পরবর্তী মায়েদের একটি কমন সমস্যা হচ্ছে অস্টিওপোরোসিস। সাধারণত কোন বয়সগুলোতে মায়েরা আক্রান্ত হচ্ছে, বোনেরা আক্রান্ত হচ্ছে সেই বিষয়টা একটু জানবো এবং এটার নেপথ্যে কি কি কারণ রয়েছে একটু যদি আমাদেরকে খোলাসা করে বলেন ম্যাডাম। ডাক্তার ফারজানা শারমিন, অধ্যাপক অপশন গান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। জি, ধন্যবাদ। আসলে সেটাই, যেটা আমাদের আগের বক্তা যারা বলে গেলেন যে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় এটা আসলে একটা নীরব ঘাতক। তবে এই নীরব ঘাতক আমরা সেটাকে নীরব ঘাতক বলছি বটে, কিন্তু জিনিসটা কিন্তু শুরু হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 30 বছর বয়সের পর থেকে কিন্তু বোনের নতুন করে তৈরি হওয়ার প্রবণতাটা কমে যায়, বোন ক্ষয় হওয়ার প্রবণতা বাড়তে থাকে। এটা একটা স্বাভাবিক একটা প্রকৃতি যে আফটার 30 দেখা যায় যে মহিলাদের হাড্ডি ক্ষয় প্রবণতা বাড়তে থাকে এবং নতুন করে হাড় তৈরির যে প্রসেসটা খুব স্লো হয়ে যাচ্ছে। তো সেটা একটা গেল। আর মেনোপজের সময় কি হচ্ছে, যখন মেনোপজ বলতে আমরা যখন বোঝাচ্ছি যে মহিলাদের যখন মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, তো মেনোপজ বা পেরিমেনোপজ এই স্টেজে গিয়ে মহিলাদের দেখা যায় যে আমাদের দেশে মানে মেনোপজের এজ গ্রুপটা যদি আমি বলি থাকি, সেটা হলো 45 to 50 বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইদানিং কালে দেখা যাচ্ছে মানে মেনোপজ পিছিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 50 থেকে 52 বা 55 এরকম। তো কারোর যদি আর্লি মেনোপজ হয়, তার মানে 45 বছরের পূর্বেই যদি তার মাসিক বন্ধ হয়ে যায়, তাদের কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার প্রবণতাটা বেশি থাকে। একটা মহিলার বোন ক্ষয়ের প্রবণতাটা তাহলে আমি বললাম কবে, 30 থেকে তার মানে হাড্ডির ক্ষয়টা বেশি হচ্ছে তৈরি হওয়ার থেকে। বাট মেনোপজে যখন যায় যখন, তখন দেখা যায় যে তার টোটাল যে বোনের যে হাড়ি ক্ষয় হওয়ার যে প্রবণতা 20% তখনই অ্যাক্সেলারেট হয়ে যায়। তার মানে অন্য সময় যে হরমোনের যে সাপোর্ট গুলো ছিল, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন এখানে মেইন ভূমিকা পালন করছে। তো ইস্ট্রোজেন থাকাতে বোনের যে তৈরি প্রসেসটা যখন মেনোপজে চলে যায়, আস্তে আস্তে ইস্ট্রোজেনের তার শরীরে থাকে না। তো তখনই দেখা যায় যে এই হাড় ক্ষয় হওয়ার আর এই চান্সটা বেড়ে যায় এবং সেই সময় দেখা যায় যে হাড়ের ক্ষয়টা বেশি হচ্ছে তৈরি হওয়ার থেকে। এবং এটা আলটিমেটলি তখনই দেখা যায় যে এই অস্থি ক্ষয়ের জন্য দেখা যায় যে হাড্ডি ভেঙে যাওয়া বা ফ্র্যাকচার হওয়ার প্রবণতা তখন বেড়ে যায়। তো মোটামুটি ভাবে এটাই, যে মহিলাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আর্লি মেনোপজ যাদের হয় বা যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকছে অস্টিওপোরোসিস, তাদের ক্ষেত্রে অস্থি ক্ষয় হওয়ার এইটা একটু বেশি আগেই শুরু হয়ে থাকে। তাছাড়া অনেক আছে যারা ওবেস, মহিলারা যারা মোটা বেশি বা যাদের যেটা দেখা গিয়েছে যে যেটা আমাদের আগের আমার পূর্ববর্তী বক্তব্য বলছিলেন যে তাদের অনেকের আছে যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অর্থাৎ তার খাবার হজম হওয়ার এইটা কম, বা যার দেখা গিয়েছে যে তার প্রেগনেন্সি বা ল্যাকটেশন পিরিয়ডে সে যেমন ভাবে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন এবং মানে দুধ খাওয়ার যে এই জিনিসগুলো সে করেনি, তাদেরও কিন্তু দেখা যায় যে খুব আর্লি হার্ট ক্ষয় হয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য ম্যাডামের কাছ থেকে পেয়ে গেলাম এবং এটি সত্যি অ্যালার্মিং একটি বিষয় যে 30 বছরের পর থেকেই আমাদের মায়েদের বোনেদের হাড়, ইনফ্যাক্ট সবারই 30 বছরের আগ পর্যন্ত হাড়ের সুগঠন এবং প্রথমে হচ্ছে গড়ন, তারপর হচ্ছে ধ্বংস। এটি প্রকৃতির নিয়ম। তো এই জায়গাগুলোতে প্রিয় দর্শক সতর্ক হতে হবে এবং বিশেষ করে যারা পোস্ট মেনোপজাল মায়েরা রয়েছেন তাদের প্রতিও আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। এবং এই একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের জন্য মানে পঙ্গুত্ব বয়ে আনতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের প্যানেল এক্সপার্টের কাছে। এই পর্বে আমরা আমাদের অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। আমরা একটু তাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করছি। যুক্ত আছেন আমাদের সাথে দিলরুবা আক্তার, ঢাকা মেডিকেল কলেজ থেকে। তিনি প্রশ্ন করেছেন ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল স্যারকে, যিনি সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রশ্ন করেছেন স্যার, অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কোন বোনস গুলো বেশি ভালনারেবল? আমরা উত্তরটি গ্রহণ করব তার আগে একজন দর্শক ফোনে যুক্ত আছেন, আমরা ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি জয় বলছি প্যানেল থেকে।
হ্যাঁ, প্রশ্নটি কি? আমার একটি সমস্যা অনেক বছর আগে থেকেই আমার হাতে দুটি হাত কিন্তু সমস্যা, যেটা মাঝে মাঝে দেখা হয় বাটা ফুলে যায় বা ফুলে বসলেও ধরে উঠতে হয় বা কোথাও নিচে বসলেও ধরে উঠতে হয়। এই সমস্যাটার সমাধান আসলে কি হতে পারে? আমি যদি অস্থির মধ্যে পড়ে, আপনার বয়স কত? আমার বয়স 40 পার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, আপনি সংযুক্ত থাকুন আমাদের সাথে, আমরা প্রশ্নটি নিচ্ছি। ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল স্যার, যদি আমাদের কমেন্ট বক্সে একজন ডাক্তার চিকিৎসক মানে চিকিৎসক প্রশ্ন করেছেন যে কোন হার্টস গুলো ভালনারেবল, আর একজন টেলিফোনে একজন দর্শক যুক্ত আছেন, তিনি তার উপসর্গটা বললেন। কি সমাধান থাকবে আপনার পক্ষ থেকে? সাধারণত প্রথম কোশ্চেনের উত্তরে যাচ্ছি। সাধারণত আমাদের যে বোনসে, আমাদের যে বোনগুলো সব অস্থিকোষে এফেক্টেড হয়, প্রধান যে বোন সেটা হচ্ছে যে ভার্টিব্রা। ভার্টিব্রাটা সাধারণত এফেক্ট হয় বেশি। তারপর যে হিপ বোনের যে প্রক্সিমাল এন্ড, হ্যাঁ, নেক অফ দ্য ফিমার, আর এবং ডায়াফিজিয়াল মেটাফিজিয়াল জাংশনে যেটা আছে সেখানেও এফেক্টেড হয়। এছাড়া রিস্ট জয়েন্ট এফেক্টেড হয়। এই বোনগুলো সাধারণত এফেক্টেড হয়। আচ্ছা, একজন দর্শক যুক্ত ছিলেন, তার যে ব্যথাটা, তার বয়স হচ্ছে 40 আপ, তিনি কনফিউজড যে তার হাতে ব্যথা করছে, এটি কি অস্টিওপোরোসিসের ব্যথা কিনা। কি পরামর্শ থাকবে জয় দাসের জন্য? তার একটু আনমিউট করে নেবেন। Yes. তার বয়স 45 ইয়ার্স এবং হাতের কোথায় ব্যথা? আমি জানতে চাচ্ছি তার ব্যথাটা কোথায়, হাতের কোন জায়গাটায় ব্যথা? কথা বোঝা যাচ্ছে না। জি, তার শোল্ডার পেন, শোল্ডার। শোল্ডার পেন সমন্বয় বেশি। তার শোল্ডার পেনটা কি এটা কি হাত নাড়াচাড়া করলে ব্যথা করে না কি করলে ব্যথাটা করে? হাত নাড়াচাড়া করলে ব্যথা করে। তার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিসের কথা উল্লেখ করেনি। আচ্ছা, উল্লেখ করে। কারণ তো 45 ইয়ার্স পুরুষ পেশেন্টের ক্ষেত্রে আমরা শোল্ডারের পেন ক্ষেত্রে আমরা চিন্তা করবো যে এটা অস্টিওপোরোসিসের ব্যথা না হওয়ার সম্ভাবনা বেশি, এটা ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি। এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে আরো একটি প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছে ডাক্তার রুবায়দা আক্তার, তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। প্রশ্ন রেখেছেন ডাক্তার বদরুন্নেসা আহমেদ ম্যামের কাছে, সহযোগী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করব? আমরা সাধারণত যে ডেক্সা যেটা বলি আরকি, ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পশনোমেট্রি এটা করে থাকি BMD টা দেখার জন্য। আর সাধারণত এই টেস্টটা আমরা মেইনলি করে থাকি। যে এতে করে টি স্কোরটা আমরা দেখি যে টি স্কোরটা মানে কম্পেয়ার করা হয় এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর BMD স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর নরমাল হেলদি পপুলেশনের সাথে। যে ডেক্সা টি স্কোরটা যদি আমরা মেইনলি দেখে থাকি, এটা যদি -2.5 এর নিচে 2.5 অথবা তার নিচে হয় তাকে আমরা অস্টিওপোরোসিস বলবো, কিংবা -1 টু -2.5 হলে আমরা তাকে অস্টিওপেনিয়া বলবো, এবং -1 এর উপরে অথবা -1 থাকলে একে আমরা নরমাল বলবো। এছাড়া আমরা এখন নতুন একটা ওয়েবসাইট আছে ফ্র্যাক্স, ওটা দিয়ে মানে একটা কুহুটের মাধ্যমে আরকি এটা একটা অ্যাপ্লিকেশন গুগলে, এটা দিয়ে আমরা সরাসরি জানতে পারবো যে মানে 10 বছরে আগামী 10 বছরে কোনো ফ্র্যাকচারের সম্ভাবনা আছে কিনা রোগীর। মেইনলি আমরা তো জানি অস্টিওপোরোসিসটা কি, এটা হচ্ছে গিয়ে আমাদের বোনে সবসময় ভাঙা গড়া চলছে। ভাঙাটা হচ্ছে গিয়ে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি এবং গড়াটা হচ্ছে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি। এটা ২ টা যখন এই ২ টার ব্যালেন্সের ব্যত্যয় ঘটে তখনই অস্টিওপোরোসিস হওয়ার মানে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি যখন কমে যাবে কিংবা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তখনই এটা অস্টিওপোরোসিসের দিকে আম যাবে আরকি। মানে ভঙ্গুরতা, হাড়ের ভঙ্গুরতা বেড়ে যাবে। এজন্য আমরা এই ডায়াগনোসিস গুলি করে থাকি। এছাড়া ব্লাড কিছু টেস্ট করা হয়, যেমন আমরা যে রিস্ক ফ্যাক্টর বললাম যে ওষুধগুলি আছে কিনা। সিবিসি, সিরাম ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি লেভেল কমে গেলেও হতে পারে। মানে আমরা দেখবো এগুলি যে ডেফিসিয়েন্সি আছে কিনা কোনো। এইজন্য এই টেস্ট গুলি সাধারণত করে থাকি। অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক জেনে গেলাম যে কি পরীক্ষা করতে হবে অস্টিওপোরোসিস রোগটাকে ডায়াগনোসিস করার জন্য, এবং সেক্ষেত্রে ম্যাডাম যেমনটি বলছিলেন যে বোন মাস যে ডেনসিটি, এই পরীক্ষাটি করে আসলে ঘনত্বটা, হাড়ের ঘনত্বটা বোঝা যাচ্ছে। এবং সেই সাথে আহ,
কি অবস্থায় আছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার ওবায়দ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা এ পর্যায়ে আরো একটি প্রশ্ন গ্রহণ করার চেষ্টা করছি। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার রাজীব আহমেদ চৌধুরী, সিলেট থেকে তিনি যুক্ত হয়েছেন। প্রশ্নটি করেছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান, সহকারী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তিনি লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম। অস্টিওপোরোসিস ম্যানেজমেন্টে কি কি আধুনিক ড্রাগ ব্যবহার করা হয়ে থাকে? কোশ্চেনটি করেছেন যিনি সিলেট থেকে, আপনাকে ধন্যবাদ। আসলে ওষুধ তো অস্টিওপোরোসিসে আছেই, তারপরেও কিছু মেজার আছে যেগুলো জেনারেল মেজার, সেটা আমি একটু বলতে চাইবো। বিশেষ করে লাইফস্টাইল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ম্যাডাম যেমন বলেছিলেন, ফারজানা শারমিন ম্যাডাম, যে অনেকের বয়স যেটা, যে অনেকের 20 থেকে ধরেন আপ টু কারো কারো 30, মেলের ক্ষেত্রে আপ টু ইভেন 40 পর্যন্ত যে বোন ম্যাস, এটা এক্সিলারেট হয়। এই সময় হেলদি লাইফস্টাইলটা ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে এক্সারসাইজ। ল্যাক অফ এক্সারসাইজ যদি থাকে, সেই সময় বোনের গঠনটা, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি ছাদ ঢালাই করতে যদি কোথাও একটা কম্পোনেন্ট কম দিয়ে দেন, তখনই যে সিচুয়েশনটা দাঁড়াবে সেটাই আসলে অস্টিওপোরোসিসের একটা এক্সাম্পল। তো সেই সময় এক্সারসাইজটা ইম্পর্টেন্ট। ফিমেলদের জন্য এই বয়সে ক্যালসিয়াম ইনটেক অপটিমাম রাখাটা ইম্পর্টেন্ট। আমাদের দেশের পার্সপেক্টিভে ক্যালসিয়াম ইনটেক বলতে আমরা যেমন দুধ বুঝি, যে প্রতিদিন তারা দুধ খেতে পারেন, গরুর দুধ। আর সাথে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে স্মোকিং সিজেশন। স্মোকিং এর একটা ডিটোরিয়েটিং ইফেক্ট আছে অন অস্টিওপোরোসিস আর বোন মাসের উপরে। আমাদের দেশে অ্যালকোহল ইনটেক মোরাললেস এটা কমই, তো অ্যালকোহল যেটা সেটা অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি ধরেন তখন ওষুধের ব্যাপারটা আসবে। যত ওষুধ ডেভেলপ করা হয়েছে, যেটা সবচেয়ে পপুলার ওষুধ সেটা আমরা বলি বিসফসফোনেট। এটা এক ধরনের ওষুধ যেটা বোনের মাইক্রো স্ট্রাকচারটাকে স্ট্রং করে, বোন ফর্মিং সেলগুলাকে বোন তৈরি করতে সাহায্য করে। তো এই বিসফসফোনেটের পাশাপাশি অন্য ওষুধ ব্যবহার করা হয়, এবং সেখানে কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি বলি আমরা, তার মধ্যে একটা আছে ডেনুসুম্যাব, যেটা নতুন ওষুধ। আগের এর মাঝামাঝি কিছু ওষুধ আছে, যেমন পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, যাদের হরমোন রিপ্লেসমেন্ট কারো কারো ক্ষেত্রে উপকারী হতে পারে। আর কিছু হরমোন রিপ্লেসমেন্ট জাতীয় ওষুধ আছে, যেমন রেলোক্সিফেন, তারপরে টিবুলন, এগুলো অনেক সময় বেশ কাজে আসে। এর পাশাপাশি ম্যাডাম যেমন বলেছিলেন, ইনভেস্টিগেশনে যদি কারো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তাদের অনেকের ক্যালসিয়ামটা কম থাকে শরীরে, তো অন্য ওষুধগুলো ব্যবহার করলে তখন যে বোন ক্যালসিয়াম থাকে ব্লাডের মধ্যে, সেটা বোনে যখন ইনকর্পোরেট হতে যাবে, ক্যালসিয়াম যদি আগেই না থাকে, সেটা ডেফিসিয়েন্সি হতে পারে। এই জন্য বলা হয় যারা এই থেরাপিগুলো পাবেন, অ্যাকচুয়ালি যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে বা যারা অ্যাট রিস্ক, বিশেষ করে যারা এল্ডারলি পার্সন, একা থাকেন। আমাদের দেশে যদিও ওল্ড হোমের সংখ্যা কম, কিন্তু আমাদের দেশে এখন অনেক মানুষ একা থাকেন, যাদের নিউট্রিশন, সান এক্সপোজার এগুলো কম থাকে, তাদের ক্যালসিয়াম কম থাকতে পারে। তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একটা নির্দিষ্ট ডোজে সাপ্লিমেন্ট করতে হয়। ইন্টারাপশন করছি, আমাদের ফোনে একজন দর্শক যুক্ত আছেন, আমরা তার ফোনটা একটু নিয়ে আপনার বাকি কথাগুলো শুনবো। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে এবং কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন জানিয়ে। সুমন বিশ্বাস বলছিলাম, রাজবাড়ি থেকে স্যার। হ্যাঁ, সুমন বিশ্বাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু রাজবাড়ি থেকে আপনি যুক্ত হয়েছেন। আপনার সমস্যাটির কথা আমাদেরকে জানান, কি জানতে চাচ্ছেন আপনি? স্যার আমার বাবার বয়স ৭৭ বছর। স্যার আমার বাবার মাজায় প্রচুর পরিমাণে ব্যথা করে। সে উঠতে পারে না, বসতে পারে না। মানে এটা মানে কিসের ব্যথা বা কি কারণে হচ্ছে স্যার, এটা জানার জন্য স্যার আমি একটু জানতে চাচ্ছি। সুমন, আপনি লাইনে থাকুন। ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান স্যার উত্তর দিচ্ছিলেন। স্যার যদি এই ফাঁকে তার বাবার একটু পরামর্শ দিয়ে দেন। সুমনের বাবার বয়স ৭৫, মাজায় নাকি প্রচন্ড ব্যথা। হ্যাঁ, একটু আনমিউট করে নেবেন স্যার, একটু আনমিউট করে নেন। সরি, এই বয়সে ওনার বাবার মাজা ব্যথার বয়স অনেক বেশি। এখানে অবশ্যই অস্টিওপোরোসিস একটা কারণ হতে পারে, কিন্তু তার পাশাপাশি এখানে যেটা হয় আর কিছু চেঞ্জ আসে। তার যে মেরুদণ্ডের নিচের হাড্ডিগুলো আছে, সেখানে কিছু চেঞ্জ আসে। সেখানে অস্টিওপোরোসিসের পাশাপাশি দেখা যায় অস্টিও আর্থ্রাইটিস বলি আমরা, বয়সকালের কিছু হাড্ডির পরিবর্তন, যেখানে হাড্ডিগুলো চোখা হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। দুটো হাড্ডির যে মাঝের অংশ থাকে সেটা স্পেস কমে যায়, বা মাঝে যে নরম অংশটা থাকে অনেকের বাইরে বের হয়ে আসে, যেগুলো এসে নার্ভের উপরে চাপ দিয়ে থাকে। তো এই বয়সে সাধারণত কম্বাইন্ড প্রবলেম থাকে, যেটাকে আমরা মেকানিক্যাল লো ব্যাক পেইন মোস্ট অফ দ্য টাইমে পাই।
তবে হ্যাঁ, যদি একেবারে উঠতে না পারেন, রাতে ব্যথা হয়, সেক্ষেত্রে আমি পরামর্শ দিব যে একজন এটলিস্ট ডাক্তারকে দেখিয়ে ভালোভাবে সেটাকে অ্যাসেস করতে। কারণ বয়সকালে অনেক সময় দেখা যায় যে ব্যাক পেইনের এই ছাড়াও অন্য খারাপ কিছু কারণ আছে, সেগুলো আছে কিনা দেখার জন্য। আচ্ছা তো সুমন, আপনার বাবাকে কি কোনো ডাক্তার দেখিয়েছেন ইতিমধ্যে? আমার মনে হয় লাইনটি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমার মনে হয় সুমন, আপনি যদি দেখে থাকেন আমাদের অনুষ্ঠানটি, আহ, তাহলে নিশ্চয়ই আপনি একজন আহ, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আর স্যার, আপনি যেমনটি বলছিলেন যে হ্যাঁ, এই বিসফসফোনেটের কি কি ফরমেশনটা রয়েছে, সেটাও যদি একটু আমাদেরকে আলোচনায়। শিওর। বিসফসফোনেট আসলে আমাদের দেশে বা সব দেশেই যেভাবে পাওয়া যায়, একটা আছে ওরাল ট্যাবলেট ফর্মে, আর পাওয়া যায় ইনজেক্টেবল, যেটা আমরা ইনজেকশন আকারে দিই। তো মুখে খাওয়ার ওষুধগুলো, এটার একটা সুবিধা হচ্ছে সপ্তাহে একবার খেলে হয়। তো আর একটা ফর্মুলেশন আছে যে আপনি মাসে একবার খেলেও হবে, আর সেটার পাওয়ার একটু বেশি। আর ইনজেকশন গুলো এটা আসলে দেওয়া হয় সাধারণত যদি মুখে দিয়ে কাজ না করে অথবা কেউ মুখে খেতে না পারে, কারণ মুখের ট্যাবলেট গুলো খেলে তার মুখের যেমন খাদ্যনালী যদি সংকীর্ণ থাকে অথবা কারো গ্যাস্ট্রিকের প্রবলেম অনেক বেশি থাকে, তাদের মুখের ট্যাবলেট খাওয়ার অসুবিধা আছে, অনেক সময় খাদ্যনালী ফুটো হয়ে যেতে পারে অসাবধানতা বশত। তো সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত যে ইনজেকশন আকারে যে ওষুধ আছে সেগুলো দিই। তো দুটোই ভালো। আর এই ওষুধগুলো খাওয়ার কিছু নিয়মও আছে, যেমন সপ্তাহে একদিন খেতে বলা হলে আমরা বলি যে খাবারের সাথে খেলে এটা শরীরে অ্যাবজর্ব হয় না, সেসব ক্ষেত্রে খালি পেটে খেতে হয়। সকালবেলা খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নিবেন, যাতে খাদ্যনালীর কোথাও ট্যাবলেটটা আটকে না থাকে, এবং একটু হাঁটাহাঁটি করতে বলি আমরা। 30 মিনিট শুতে নিষেধ করি, শুয়ে পড়লে দেখা যাবে যে তাদের এটা ট্যাবলেটটা উপরে উঠে আসলে উপরের যে খাদ্যনালী আছে, আমরা ইসোফেগাস বলি, সেখানে সমস্যা হতে পারে। কারো কারো ট্যাবলেটটা খেলে একটু গ্যাস্ট্রিকের প্রবলেমটা বেড়ে যায়, বাংলায় যেটা আমরা বলি। তো যদি কারো প্রচন্ড গ্যাস্ট্রিক থাকে, সেসব ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আর মেজর সাইড এফেক্ট আমি বলতে চাই না, মানুষ ভয় পেয়ে যাবে, সেগুলো একবারই নগণ্য, সাধারণত হয় না। আর এটা খুব ভালো ওষুধ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে নীরব ঘাতক শব্দটি বলেছেন, এই নীরব ঘাতককে থামিয়ে রাখার একটা অন্যতম ওষুধ হচ্ছে বিসফসফোনেট, যেটা দামে এবং কাজের দিক থেকে দুই দিক দিয়েই আমি বলবো খুব ভালো। তবে যখন ইনজেকশন আকারে ব্যবহার করা হয়, সেটা দিলে অনেক সময় ফ্লু লাইক সিমটম হতে পারে, একটু জ্বর, গায়ে ব্যথা অথবা মাথা ব্যথা এইসব হয়। বড় ধরনের উপসর্গ খুব কমই হয়, তবে ওষুধটা একটু দামি, হয়তো সবাই এফোর্ড করতে পারে না। তো অনেক ধন্যবাদ। সেক্ষেত্রে হ্যাঁ, সুন্দর মানে ম্যানেজমেন্ট পদ্ধতিটা বলার জন্য এবং সেই সাথে বিসফসফোনেটের রোল সম্পর্কে একটু আলোকপাত করার জন্য। আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। আমাদের অনেক চিকিৎসক সবসময় বরাবরের মতন যুক্ত থাকেন, আজও তার ব্যতিক্রম নয়। যুক্ত আছেন ডাক্তার সুস্মিতা বড়াল, তিনি যশোর থেকে যুক্ত হয়েছেন। প্রশ্ন রেখেছেন ডাক্তার ফারজানা শারমিন ম্যামের কাছে। ম্যাম, আসসালামু আলাইকুম। ভীষণ ভালো লাগছে আপনার উপস্থিতি দেখে, এবং সেই সাথে ধন্যবাদ রেনেটা লিমিটেডকে, স্যার এবং ম্যাডামদেরকে ইনভাইট করার জন্য, এবং ধন্যবাদ রাজ টিভিকে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ সুস্মিতা, আপনি অনেকগুলো কমপ্লিমেন্ট দিয়েছেন। আর সেই সাথে সুস্মিতার যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন, ম্যাডাম, অস্টিওপোরোসিস, পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, মায়েদের কোনো হরমোন রিপ্লেসমেন্ট করার প্রয়োজন রয়েছে কিনা? হ্যাঁ, সুস্মিতাকে ধন্যবাদ। আসলে সে একজন নারী হিসেবে হয়তো বা মহিলাদের বিষয়টা বেশি সচেতন। আসলে আমরা সবাই চাই নীরব ঘাতককে প্রতিহত করতে। তো মেনোপজে আসলে অস্টিওপোরোসিস যেটা হয়ে থাকে, যেটা এটার ক্ষেত্রে মেনোপজাল লেডিদের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা দিয়ে থাকি, আবার অনেক ক্ষেত্রে এটারও আবার কন্ট্রাইন্ডিকেশন আছে। তবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি দেওয়া হয়ে থাকে, সেটা যেমন এই পোস্ট মেনোপজাল আদার সিমটম গুলোকে যেমন ইমপ্রুভ করে, সেই সাথে সাথে কিন্তু অস্টিওপোরোসিসেরও সেটা ইমপ্রুভমেন্ট করে। যেমন এই ক্ষেত্রে আমরা দিতে পারি রেলক্সিফেন, টিবোলন, এই জাতীয় ওষুধগুলো কিন্তু পোস্ট মেনোপজাল লেডিদের দেওয়া হয়ে থাকে। সেটা যেমন হরমোন তার রিপ্লেস কাজে যেই ধরনের সিমটম, অর্থাৎ মহিলাদের মেনোপজ হলে যে আদার যে সিমটম, যেমন হট ফ্লাশ, হঠাৎ করে গা হাত পা জ্বালা পোড়া করা, খিটখিটে মেজাজ, ঘুম না হওয়া, অনেকের আছে দেখা যাচ্ছে সহবাস করতে সমস্যা হয়ে থাকে, তার মানে ইউরোজেনিটাল কমপ্লিকেশন হয়, ওখানে বার্নিং, এ ধরনের সিমটম গুলো যেগুলো হয়ে থাকে মেনোপজে, সেগুলোর যেমন ইমপ্রুভ করে, সাথে সাথে অস্টিওপোরোসিসের উপরে যে সিমটম, অর্থাৎ তার লো ব্যাক পেইন এবং অস্টিওপোরোসিসটাকে সে প্রিভেন্ট করে। তো এছাড়াও শুধু যে ওষুধ দিয়ে কিন্তু আমরা যে তাদের এটাকে করতে পারবো তা না, আমরা কিন্তু কিছু নন হরমোনাল এবং কিছু আদার হার্বাল কিছু মেডিকেশনও কিন্তু আসলে এই ক্ষেত্রে পোস্টমেনোপজাল লেডিদের ক্ষেত্রে কিন্তু সেটাও
অস্টিওপোরোসিস প্রিভেন্ট করতে পারে। যেমন সয়া প্রোটিন, সয়াবিনস, সয়া মিল্ক, এগুলো কিন্তু খুব একটা গুড সোর্স। এটা কিন্তু এইগুলোর মধ্যে ইস্ট্রোজেন, যেই হরমোনের ল্যাকে কিন্তু অস্টিওপোরোসিসটা বেশি এনহ্যান্স হচ্ছে পোস্টমেনোপজে। এই সয়াবিন বা সয়া প্রোটিন বা সয়া নাগেট এগুলো খেলে কিন্তু সেই সয়া ওখান থেকে ইস্ট্রোজেনটা কিন্তু হচ্ছে, ফাইটো ইস্ট্রোজেন আসে, তো সেটা হেল্প করে। এবং এছাড়াও যেটা যে লাইফস্টাইল লিড করাও, রোদে এক্সপোজ হওয়া, সানলাইটে, এই জিনিসগুলো কিন্তু আসলে প্রয়োজন। এবং লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট রিডাকশন, ডেইলি ওয়াকিং, এই জিনিসগুলো যেগুলো আদার দ্যান মেডিকেশন, এগুলো কিন্তু আসলে মেনোপজের লাইফে করা উচিত। তাহলে কিন্তু এই নীরব ঘাতক থেকে আসলে রক্ষা পাওয়া যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা প্রিয় দর্শক জানিয়ে রাখছি আমাদের আজকের এই আয়োজনে সায়েন্টিফিক পার্টনার রেনেটা লিমিটেড, এবং আপনারা দেখছেন ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিসের পঞ্চম পর্বে আমরা আলোচনা করছি ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিস। আপনারা আমাদের সাথে টেলিফোনেও যুক্ত হতে পারেন, আর এর জন্য যেটি করতে হবে আপনাদেরকে 0188596864 এই নম্বরে ফোন করে আপনি আপনার প্রশ্নটি রাখতে পারেন আমাদের বিশেষজ্ঞ প্যানেল এক্সপার্টদের কাছে। আমরা চলে যাচ্ছি আরো একজন দর্শকের প্রশ্নে। যুক্ত আছেন আমাদের সাথে ডাক্তার সেলিম শেখ। তিনি যুক্ত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। প্রশ্ন করেছেন ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল স্যারের কাছে। স্যার, what are the indication of kyphoplasty in case of fracture due to osteoporosis? কাইফোপ্লাস্টি যদি হয় তাহলে আমাদের যে ট্রিটমেন্ট করতে হবে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এক্ষেত্রে আমরা বেলুনোপ্লাস্টি করতে পারি। বেলুনোপ্লাস্টি হচ্ছে গিয়া আমরা ইসের মাধ্যমে বেলুনের ভার্টিব্রার ভিতরে যে ভার্টিব্রাটা কম্প্রেশন হয়ে গেছে, কম্প্রেশন হয়ে বসে গেছে, বসে যাওয়ার জন্য যে কাইফটা বসে গেছে, সেখানে আমরা বেলুনোপ্লাস্টি করে আমরা বেলুনের মধ্যে ঢুকে ওখানে আমরা বোন সিমেন্ট ঢুকিয়ে দিতে পারি। বোন সিমেন্ট ঢুকিয়ে দিলে আমরা বোনের হাইটটা মেনটেন হবে, এবং এইভাবে আমরা কাইফোপ্লাস্টিটা করতে পারি। আচ্ছা আচ্ছা। স্যার, এই কাইফোপ্লাস্টি করার ক্ষেত্রে আমরা কি কি ইন্ডিকেশন, অর্থাৎ কোন স্টেজে আমরা এই কাজটি করব, এটির প্রিরিকুইজিশন ইনভেস্টিগেশনই বা কি কি রয়েছে, কখন এই সার্জারিটা আমরা করব? কাইফোপ্লাস্টির সাধারণত আমরা করতে পারি যখন হচ্ছে গিয়ে যদি কম্প্রেশন ফ্র্যাকচার হয়, কম্প্রেশন ফ্র্যাকচার দেখা যাবে যে অনেকের অনেক হাইট কমে গেছে। হাইট কমে গেলে সিভিয়ার পেইন হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্ট অনেক বাঁকা হয়ে গেছে, যাতে পুজো হয়ে যায় সেই ক্ষেত্রে, এবং সিভিয়ার পেইন যদি হয় কোনোভাবে আমরা মেডিকেশন দিয়ে পেইন কম, এবং অনেকগুলো ভার্টিব্রা যদি ফ্র্যাকচার হয় এবং কম্প্রেশন ফ্র্যাকচার বা মাইক্রো ফ্র্যাকচার থাকে, এবং দেখা যাচ্ছে কোনো ওষুধই আমরা তাকে ব্যথানাশক ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়ার পর তার ব্যথাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা এই কাইফোপ্লাস্টিটা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। যুক্ত আছেন ডাক্তার স্নিক ডাক্তার হ্যাপি। তিনি যুক্ত হয়েছেন বরাবরের মতন খুলনা মেডিকেল কলেজ থেকে, আমাদের একজন নিয়মিত দর্শক। ধন্যবাদ ডাক্তার স্নিক ডাক্তার হ্যাপি আপনার যুক্ত থাকবার জন্য। এবং সেই সাথে প্রশ্ন রেখেছেন ডাক্তার বদরুন্নেসা আহমেদ ম্যামের কাছে। প্রশ্ন করেছেন যে ম্যাডাম, যে সমস্ত রোগীর অস্টিওপোরোসিস তাদের যে ব্যথা এবং যাদের অস্টিও আর্থ্রাইটিস তাদের যে ব্যথা, আমরা কিভাবে পার্থক্য করব যে এটি অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা নাকি অস্টিওপোরোসিসের ক্ষেত্রে যে ব্যথা? আচ্ছা, আচ্ছা, প্রথমেই বলে নিই, অস্টিও আর্থ্রাইটিস যেটা, সেটা হচ্ছে সাধারণত জয়েন্টের পেইন, যেকোনো জয়েন্টে হবে আরকি, সাইনোভিয়াল জয়েন্টে। আর অস্টিওপোরোসিসটা হচ্ছে বোনের ডিজিজ। বোন মিনারেলাইজেশন যখন কমে ম্যাম, যাবে, বোন ডেনসিটি কমে যাবে। একটু আমার থামাতে হচ্ছে, আমাদের একজন দর্শক যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে ফোনে। আমরা তার প্রশ্নটাও নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন, কোথা থেকে দেখছেন এবং আপনার বয়স কত? আসসালামু আলাইকুম, আমি ফাহিম বলছিলাম রাজশাহী থেকে। হ্যাঁ ফাহিম। আমার আমার প্রশ্নটা হলো বুঝলেন একটা ম্যানেজ সাথে যে আমার আম্মুর বয়স, মানে আমার আম্মুর অসুবিধা করতে পারি। আমার আম্মুর বয়স 45, আমার ডায়াবেটিস নেই অবশ্য, আমার বয়স 45, কিন্তু মানে বসা থেকে উঠার সময় আর কি মানে আম্মুর মাথাটা ব্যথা দেয় আর যেখানে কিছু জায়গায় বসলে পরে উঠতে গেলে ওখান থেকে মনে করেন সহজে উঠতে পারে না, সবসময় মানে মাথা টানতে ব্যথা করে। এটা কি অস্টিওপোরোসিসের লক্ষণ না অন্য কিছু? যদি কিছু ম্যাম বলতে। ম্যাডাম প্লিজ। প্রশ্নটা একটু আসতে বলেছিল।
উনি থেকে ফাহিম উঠতে বলেছে সমস্যা, মানে কোথায় সমস্যা? তার কোমরে ব্যথা। সমস্যা হচ্ছে যে বসা থেকে আর উঠতে পারেন না, মানে মাজায় প্রচন্ড ব্যথা। তো বসা থেকে আর উঠতে তার ভীষণ কষ্ট হচ্ছে। যেহেতু এই অনুষ্ঠানটি দেখছি, তার সন্দেহ হয়েছে যে তার মায়ের আবার অস্টিওপোরোসিস হয়ে গেল কিনা, কারণ বয়স তো 45। হ্যাঁ, এই জন্যই আর কি সে প্রশ্নটি করেছে। ওনার মেনোপজ যদি না হয় তাহলে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা কম। মোস্ট প্রবাবলি ওনার লাম্বার স্পন্ডাইলোসিস, মানে ডিজেনারেটিভ ডিজিজ যেটা বলি আমরা, হতে পারে। তো ওনাকে আসলে আমাদের স্পেশালিস্ট কাউকে দেখাতে পারলে ভালো। আর এক্স-রে করে, মানে এক্স-রে লাম্বার স্পাইন বোথ ভিউ করে যদি একটু দেখানো সম্ভব হয়। আর যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস হলেও ডায়াবেটিস আছে কিনা সেটা একটা হ্যাঁ, ব্যাপার। ডায়াবেটিস তিনি বলেছেন যে তার মায়ের কোনো ডায়াবেটিস নেই। আচ্ছা, ঠিক আছে। তো আমার অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা কম মনে হচ্ছে, যে লাম্বার স্পন্ডাইলোসিস হতে পারে, সাথে রেডিকুলোপ্যাথিও থাকতে পারে। আমার অনেক মনে অনেক হচ্ছে। ধন্যবাদ। আমার মনে হয় ফাহিম, আপনি আপনার আম্মুকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কে দেখাবেন। বিশেষ করে আপনি একজন হুম। ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, অথবা একজন অর্থোপেডিশিয়ানকেও আপনি দেখাতে পারেন, অথবা একজন রিমাটোলজিস্টকেও আপনি দেখাতে পারেন। এই ৩ বিভাগের যেকোনো একজন একে দেখালেই রোগটি নির্ণয় হয়ে যাবে। আমরা বদরুন্নেসা ম্যাম যে প্রশ্নের জি। উত্তরটি দিলেন, যে ম্যাডাম অস্টিওআর্থ্রাইটিস জয়েন্ট রিলেটেড, জয়েন্টে হবে, যেকোনো জয়েন্টে। আর অস্টিওপোরোসিসটা হচ্ছে বোন রিলেটেড, বোন ডেনসিটি কমে যাবে। অস্টিওআর্থ্রাইটিস এর কারণে জয়েন্টে পেইন হবে, আদার রিলেটেড বোনে অস্টিওপেনিয়া ডেভেলপ করতে পারবে, কিন্তু পেইন হবে। এবং ডিজেনারেটিভ ডিজিজ যেহেতু কখনো শীতকালে যেমন এখন বাড়তে পারে, অস্টিওআর্থ্রাইটিস এর পেইন মানে মুভমেন্টে বাড়বে, মেকানিক্যাল মানে কোনো রেস্ট নিলে আবার কমে যাবে, এই ধরনের পেইন। আর অস্টিওপোরোসিসটা হচ্ছে সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে। সাধারণত কোনো ফ্র্যাকচার হওয়ার আগে, আমাদের আগে যে নাজমুল ভাই বললেন যে ফ্র্যাকচার হওয়ার আগে আমরা সাধারণত অস্টিওপোরোসিসটা অ্যাসিম্পটোমেটিক, যাদের জন্য একে বলা হয় সাইলেন্ট ডিজিজ অথবা সাইলেন্ট কিলার বলা হয়। এটাকে আমরা আম এই ডিফারেন্সটা এইভাবেই করতে পারি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার সুন্দর ব্যাখ্যার জন্য। এই সাথে আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। যুক্ত আছেন আমাদের সাথে সুইটি দাস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। তিনি প্রশ্ন করেছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান স্যারের কাছে, স্যার, রোল অফ ইমানডোনিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম ওরোটেট ইন দ্য ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিস। স্যার, প্লিজ। আপনাকে ধন্যবাদ। আমি মনে হয় কিছুটা বলে ফেলেছিলাম ম্যানেজমেন্টের সময়। ইভান্ড্রোনিক অ্যাসিড এটা হচ্ছে এক ধরনের বিসফসফোনেট, যেটা আগেই বলেছি যে বোনের মাইক্রো স্ট্রাকচারটাকে স্ট্রেংথ বাড়ানোর জন্য বিসফসফোনেটটা গুরুত্বপূর্ণ। যেসব সেল বোন ফর্ম করে, যেমন যারা বোনকে খেয়ে ফেলে অস্টিওক্লাস্ট, এই বিসফসফোনেট দেখা যায় এসব অস্টিওক্লাস্টের মধ্যে ঢুকে যায়, ঢুকে তারা তখন এই অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়, তার অ্যাক্টিভিটিটা কমিয়ে দিতে পারে একটা কম্পোনেন্ট। তো অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি মানে যারা বোনটাকে তৈরি করে তাদের অ্যাক্টিভিটি যখন বাড়বে, সেখানে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্টটা বাড়বে। এখন কথা হচ্ছে, কারো যদি এডুকুয়েট ক্যালসিয়াম স্টোর থাকে, একজন, তার আসলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খুব একটা জরুরি না। কিন্তু যদি কারো দেখা যায় যে হাই রিস্ক পেশেন্ট অনেকেই থাকে, যাদের পোস্ট মেনোপজাল বয়স বেশি, যারা ইনস্টিটিউশনাল থাকে, যেমন বিশেষ করে কেয়ার হোমে থাকে বা ওল্ড হোমে থাকে, অথবা বাসা থেকে বেরিয়ে হয় না, বা এই ধরনের যাদের এক্সপোজার, সান এক্সপোজার কম, তাদের অনেকের ভিটামিন ডির কারণে ক্যালসিয়ামও কম থাকে, তাদের ক্ষেত্রে ধরেন ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা দরকার। সেটা নট স্পেসিফিক্যালি ক্যালসিয়াম ওরোটেড বা স্পেসিফিক ফর্মে হতে হবে, নট নেসেসারিলি। হয়তো একটা ক্যালসিয়াম ফরম্যাটের থেকে আরেকটার ট্রায়ালে বেনিফিট বেশি থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে ওটাই একদম দিতে হবে এরকম। সেখানে বলা হচ্ছে যে প্রতিদিন যদি 500 মিলিগ্রামের ক্যালসিয়াম ট্যাবলেট, মানে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম এন্ড 800 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি, এই দুটো সাপ্লিমেন্ট করা হয় উইথ বিসফসফোনেট, দেন বিসফসফোনেট খুব ভালো কাজ করবে, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটা হতে পারবে না, তখন বোনের স্ট্রেংথ বাড়বে। কিন্তু কারো যদি ডায়েটারি ইনটেকে ক্যালসিয়াম ঠিক হয়ে যায়, তার ক্ষেত্রে ইভেন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না দিলেও চলে। তবে সাধারণত যখন ইনজেক্টেবল ফর্মে বিসফসফোনেট দেওয়া হয়, তখন কিন্তু একটা র্যাপিড রিকোয়ারমেন্ট বেড়ে যেতে পারে, সেসব ক্ষেত্রে হয়তো ইনিশিয়ালি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রয়োজন পড়তে পারে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিসের পঞ্চম পর্বে আমরা আলোচনা করছি ম্যানেজমেন্ট অফ অস্টিওপোরোসিস। আর এই বিষয়ে আমাদের মাঝে 4 জন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, এবং সঙ্গে আছি আমি ডাক্তার বাসুদেব কুমার সাহা। আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার রেনেটা লিমিটেড, পাওয়ার্ড বাই ক্যালসিনো কিট। এবং আপনারা
আছেন আমাদের সাথে। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে যেহেতু আছি, ম্যাডামদের কিছু অনুভূতির কথা জানবো এবং সেই সাথে চলে যাচ্ছি ডক্টর ফারজানা শারমিন ম্যামের কাছে। ম্যাডাম, সর্বশেষ প্রশ্ন, যে কিভাবে আমরা এই অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে পারি? এটির জন্য কি কি স্টেপ আমাদেরকে গ্রহণ করতে হবে, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, এবং সেই সাথে আজকের এই আয়োজনে আসতে পেরে আপনার কেমন লাগলো, আপনার অনুভূতিটুকু আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আসলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো অস্টিওপোরোসিস আসলে যে কোনো ক্ষেত্রেই, শুধু অস্টিওপোরোসিস না, প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই বা সব ক্ষেত্রেই আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তাই না? তো আমরা যদি প্রিভেন্টই করতে পারি সেক্ষেত্রে তো ম্যানেজমেন্টের অনেকটা অংশই আমরা সেটা কভার করতে পারছি। তো মহিলাদের ক্ষেত্রে যেহেতু মেনোপজের সময় গিয়ে অস্টিওপোরোসিসের প্রবণতাটা বেড়ে যাচ্ছে, সুতরাং আমরা সেক্ষেত্রে অস্টিওপোরোসিস প্রিভেন্ট করতে হলে আসলে সবার আগে যেটা দরকার, যেটা আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আমরা যারা সারাক্ষণ বসে থাকছি, বসে কাজ করি, সেডেন্টারি ওয়ার্কার, যারা যারা অফিস ওয়ার্ক করতেছে বা যারা অ্যাক্টিভ লাইফ, আপনাকে থামাতে হচ্ছে শেষ জি ভাগে। জি হ্যাঁ, আমি সবটা কিছু বলছি। আমার আসলে খুব মোরালি গুলো করে, আর মানে খুবই মুখের ভিতরে খুবই ব্যথা হয়। আমি তো দেখতেছি না যে আমি আপনার বয়স কত? আমার বয়স 22। 42। আপনার ওজন কত? ওজন কত? ওজন হচ্ছে 95 কেজি। মাশাআল্লাহ, আপনার ওজন তো অনেক বেশি। বয়স হচ্ছে 42, ওজন হচ্ছে 95 কেজি। ডাবল। হ্যাঁ, ডাবল, ডাবলেরও বেশি ম্যাডাম। তো আপনার কি গোড়ালিতে ব্যথা, পায়ের গোড়ালিতে? জি, আমার মানে পায়ের গোড়ালিতে ব্যথা, খুবই ব্যথা, ঝিনঝিন করে পায়ের তালু একটু হাঁটলেই ঝিনঝিন করে, আর মাজা একেবারে খুবই, আমি নিঃশ্বাস করতে পারি না। আচ্ছা, আপনি ভয় পাবেন না, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। ম্যাডামের প্রশ্নের উত্তর শেষ হওয়ার সাথে সাথে আমি এই উত্তরটি গ্রহণ করব ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল স্যারের কাছ থেকে। তবে আপনি একটু সংযোগে থাকুন। আপনার প্রশ্নের উত্তর আসছি। ম্যাডাম, আপনার উত্তরটি শেষ করবেন, তারপর জি আমরা। জি হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, আমরা প্রিভেন্ট করতে হলে আসলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যারা অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করে না, মানে তাদের ক্ষেত্রে কিন্তু অস্টিওপোরোসিস বেশি হচ্ছে। তাহলে আমাদের ফার্স্টে দরকার হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, ওয়াকিং, জগিং, সাইক্লিং, সুইমিং, ইভেন এমনি মানে হাঁটা, যেটা সেটাও জগিং, মানে এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে, লাইফস্টাইলকে মডিফিকেশন করতে হবে, একটা প্রপার ডায়েটে থাকতে হবে, যে ডায়েটের মধ্যে ক্যালসিয়ামের গুড সোর্স থাকছে, লিফি ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস এর সাথে সাথে আদার যে ধরনের ডেইরি প্রোডাক্ট যেগুলো, সেগুলো থাকবে। তারপরে কি থাকতে হবে, আমাদের একটা ওয়েট, একটা অপটিমাম বডি ওয়েট থাকতে হবে। যে আমার আগের যে দর্শক প্রশ্ন করলেন, ওনার বয়স হলো 42, ওজন হলো তার 90 অ্যাভাব। সুতরাং একটা ওজন যাদের বেশি থাকবে তাদের কিন্তু অস্টিওপোরোসিসের প্রবণতাও যেমন বেশি থাকবে, সাথে সাথে সে অ্যাক্টিভ লাইফস্টাইলও কিন্তু লিড করতে পারবে না। দেখা যায় তাকে শুতেই ভালো লাগবে, অলসতাই তাকে পেয়ে বসবে। সুতরাং একটা অপটিমাম ওজন থাকতে হবে। আর খাবারের মধ্যে যেটা হচ্ছে যে রিচ ফুড খাওয়া যাবে না, যে খাবারের মধ্যে প্রোটিন বেশি আছে, ক্যালসিয়াম এবং গুড সোর্স, এগুলো যেটা আছে সে ধরনের খাবার খেতে হবে। সাথে আরেকটা যেটা করতে হবে, যে আমরা জানি যে মহিলাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু আমি একজন ধাত্রী এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ, যে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনাল পিরিয়ডে প্রপার ডোজে তাদেরকে আসলে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দরকার। কারণ আমরা অনেক ক্ষেত্রে প্রেগনেন্সিতে দেখা যায় যে মারা দুধ খেতে চায় না, বা দুগ্ধ জাতীয় প্রোডাক্ট যেগুলো সেগুলো খেতে চায় না, গন্ধ লাগে, নানা রকম কমপ্লেইন তারা করে। সেক্ষেত্রে যদি অন্তত ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন সেই বয়সগুলোতে যদি প্রপারলি থাকে, এবং প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে আমরা বলে থাকি যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম, ল্যাকটেশনের পিরিয়ডে সেটা বেড়ে যেয়ে বলি 1500 মিলিগ্রাম, এবং মেনোপোজাল স্টেজে গিয়ে তখন বড় হয়ে থাকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন। সো সেটা যদি থাকে, তারা যদি সানলাইটে এক্সপোজ হয়ে থাকে, এবং সর্বোপরি তাদের মানে ভারী কাজ যে জিনিসগুলোতে করা, সেগুলো থেকে বিরত থাকে, নামাজ পড়া এবং অন্যান্য কাজে মেরুদণ্ডকে সে সোজা রাখে। ইভেন যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি আছে বোনস ক্ষয় হওয়ার, তারা যদি খুব সাবধানতার সাথে চলাফেরা করে, বাথরুমে ভিজা না, মানে বাথরুম বা ঘরে পিচ্ছিল মেঝে থাকলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে, তাহলে কিন্তু এই অস্টিওপোরোসিস থাকেও যদি তার
বোন ফ্র্যাকচার থেকে কিন্তু সে প্রিভেন্ট করতে পারবে। সুতরাং হেলদি লাইফস্টাইল এবং সাথে যদি ডায়েটারি মডিফিকেশন এবং কিছু সাপ্লিমেন্টেশন এগুলো যদি আমরা কম্বিনেশন করতে পারি, আমার মনে হয় অস্টিওপোরোসিস অনেকখানি প্রিভেন্ট করা যাবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। কেমন লাগলো আজকে আমাদের এই দর্শকদের আচ্ছা, এবং আসলে হ্যাঁ, আসলে আমরা এ ধরনের আসলে একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকগুলো স্পেশালিটিকে কিন্তু একত্রিত করা হয়েছে। এখানে আমাদের মেডিসিন স্পেশালিস্ট আছেন, অর্থোপেডিশিয়ান আছেন, ফিজিক্যাল মেডিসিন এবং আমি গাইনোকোলজিস্ট। সুতরাং এই যে আমরা আমাদের যে জ্ঞানের আদান প্রদান, আমার যে জ্ঞানের যে ল্যাকিংটা ছিল সেটা আমি আরেকজনের কাছ থেকে পেলাম, বা আরেকজনের মানে এটার একটা যে কম্বিনেশন, যে একটা নলেজ, যেটা আমি মনে করি আমি নিজে একজন প্যানেল এক্সপার্ট হিসেবে এখানে আছি বটে, কিন্তু তারপরে সব বিষয়ে তো আমি পারদর্শী না। সুতরাং এটা একটা আমার যেমন উপকারিতা হয়েছে, প্লাস আমাদের দর্শক যারা তারাও কিন্তু একটা কম্বাইন্ড তারা একটা অ্যাডভাইস পেলেন। তো আমার মনে করা হয় এ ধরনের প্রোগ্রামগুলো আসলে খুবই উৎসাহব্যঞ্জক, এবং আমাদের এ ধরনের প্রোগ্রাম আপনারা আরো করেন এবং আমাদেরকে আরো বেশি সম্পৃক্ত করেন, আমি সেটাই আশা করি। ধন্যবাদ আসলে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা চলে যাচ্ছি আমাদের প্যানেল এক্সপার্ট ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল স্যারের কাছে। স্যার, পূর্ববর্তী যে দর্শক ছিলেন তার সমস্যাটির কথা, 42 হচ্ছে তার বয়স, 42 বছর, ওজন 95 কেজি, তার পায়ের গোড়ালিতে ব্যথা করছে, পা ঝিনঝিন করছে। তার জন্য কি পরামর্শ থাকবে আপনার, এবং সেই সাথে আজকের আয়োজনে আসতে পেরে আপনার কেমন লাগবে? যে দর্শক কোশ্চেন করেছে তার সমস্যা দুইটা, একটা হচ্ছে পায়ের গোড়ালিতে ব্যথা এবং পা ঝিমঝিম করে। পায়ের গোড়ালিতে যে ব্যথাটা, সেই ব্যথাটা আমার মনে হয় সেটা হচ্ছে প্লান্টার ফাসাইটিস। সেটা হচ্ছে পায়ের প্লান্টার ফাসাইটিস, যার জন্য পায়ের গোড়ালিতে তার ব্যথা করে। আর যেহেতু সে ওভারওয়েট এবং ওজন বেশি, তার এই ওজন বেশির জন্য মেরুদণ্ডে তার মেরুদণ্ডে যে থাকে সেখানে নার্ভে চাপ লাগতে পারে, এবং নার্ভে চাপ লাগার জন্য তার এখান থেকে কোমরের হাড্ডিতে থেকে নার্ভে চাপ লাগার জন্য পায়ের ঝিমঝিম করতে পারে। তো তার জন্য আমার পরামর্শ থাকবে যে প্রথম কথা হচ্ছে তার পায়ের গোড়ালি ব্যথা, এর জন্য সে অবশ্যই নরম জুতা পরবে। সে নরম জুতা পরবে এবং সে ওজন কমাবে। আর পা ঝিমঝিম করে, এটার জন্য সে ওজন কমাবে এবং সে কিছু ওষুধ খেতে পারে, যেরকম পিগাবা টাইপের ওষুধ খেতে পারে, এবং আরো ভালো পরামর্শের জন্য সে একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞকে দেখাইতে পারে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আজকের এই আয়োজনে আসতে পেরে আপনার কেমন লাগলো, এবং সেই সাথে যদি কোনো সুনির্দিষ্ট পরামর্শ থাকে এই ধরনের অনুষ্ঠান আরো কি কি আমরা যুক্ত করতে পারি? সুন্দর, আপনাদের আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। এবং একটু আগে ফারজানা তো বলছে যেরকম অনেকের সাথে আমরা আমাদের জ্ঞান আদান প্রদান করতে পেরেছি, এবং দর্শকদের অনেক কোশ্চেনের আমরা কোশ্চেন জেনে তাদের কিছু সমাধান দিতে পেরেছি, এবং এই অনুষ্ঠানে সত্যি খুব ভালো লাগছে। এবং আপনাকে, বিশেষ করে আপনাকে ধন্যবাদ, এবং রাজ টিভিকে ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং আমি আশা করবো যে এরকম সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে যিনি আবারও সম্পৃক্ত করা হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা একটু ছোট্ট করে অনুভূতি জানবো ডাক্তার বদরুন্নাস আহমেদ ম্যামের কাছে, সহযোগী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাডাম, আপনার অনুভূতি জানতে চাই, আজকের এই আয়োজন আসতে পেরে কেমন আসলে লাগে? আমার খুব ভালো লাগছে। আমরা তো জানি যে অস্টিওপোরোসিস একটা গুপ্ত ঘাতক, মানে এটা নীরবে মানুষের অনেক ক্ষতি করে যাচ্ছে, এবং কতখানি ক্ষতি করছে যে আক্রান্ত হচ্ছে সেই বুঝতে পারছে। এর জন্য যেটা দরকার, অ্যাওয়ারনেস তৈরি করা। প্রতি বছর আমরা জানি 20শে অক্টোবর অস্টিওপোরোসিস ডে পালন করা হয়। এই কারণে যে অ্যাওয়ারনেস তৈরি করা, বিশেষ করে আপনারা যে সুন্দর অনুষ্ঠান তৈরি করলে, মানে আহ, আহ, আয়োজন করেছেন সুন্দর অনুষ্ঠানের, এবং এতগুলি স্পেশালিটি থেকে আপনারা মানুষ ধরে নিয়ে আসছেন। কারণ উদ্দেশ্য হচ্ছে যে অ্যাওয়ারনেস তৈরি করা, মানুষের মধ্যে এই একটা জাগরণ তৈরি করা যে এটা অস্টিওপোরোসিস কি, এবং অ্যাওয়ারনেস এর মানে তার শুধু বয়সকালে নয়, সে যখন ছোট থাকবে, তার একটা বাচ্চা যখন পিক বোন মাস, কখনো যে 20 থেকে 30-এর মধ্যে, আমরা যখন বাচ্চার বয়স কম থাকে, মানে বয়স কম থাকে, তখন থেকে আমাদের আসলে বোন হেলথের দিকে নজর দেওয়া উচিত। যেমন ক্যালসিয়াম, পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, সান যে ঘরের মধ্যে বেশিরভাগ সময় থাকতে তারা পছন্দ করে, তাদেরকে আউটডোর গেমসে ইন্সপায়ার করা, এগুলি আমাদের কাজ। আর আমরা তো ডাক্তার হিসাবে বলছি, আপনারাও এই সুন্দর অনুষ্ঠান তো মানে আয়োজন করে মানুষকে যে জানাতে পারছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, রাজ টিভিকে ধন্যবাদ, এবং রেনাটাকেও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।
ম্যাডাম আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, এবং সত্যি আপনাদের এই অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানটিকে অনেকটাই প্রাণবন্ত করে তুলেছে। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা জানতে পারছি। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা অনুভূতি জানবো আমাদের প্যানেল এক্সপার্ট ডক্টর মোহাম্মদ নাজমুল হাসান স্যার, ইয়াং এনার্জেটিক মেডিসিন স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিস এই আয়োজনে আপনার মূল্যায়ন এবং আপনার অনুভূতিটাও একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ ডক্টর সাহা যে আমাকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, এবং দর্শকদের ধন্যবাদ, তারা সুন্দর পার্টিসিপেট করেছেন, এবং আমাদের যারা ডক্টর আছেন সেই কমিউনিটি থেকে অনেকেই পার্টিসিপেট করেছেন। তো অস্টিওপোরোসিস এমন একটি রোগ যেটা আপা বলেছেন নীরব ঘাতক, আসলেই তাই। মানুষের মধ্যে একটা ডায়াবেটিস, একটা হাইপারটেনশন অথবা স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো নিয়ে যত সচেতনতা আছে, কিন্তু অস্টিওপোরোসিস নিয়ে কিন্তু আমরা ততটা সচেতন না, এটা সত্য কথা। কিন্তু আপনি যদি এলডারলি পেশেন্ট যারা ব্যথা নিয়ে আসেন বা ফ্র্যাকচার, যারা বেড রিডেন হয়ে গেছেন, যাদেরকে দেখার কেউ নেই, আমরা একটা এমন সময়ের মধ্যে যাচ্ছি বাংলাদেশে যে সময়টায় দেখা যাচ্ছে যে আগের মতো ফ্যামিলি সবাই একসঙ্গে থাকেও না, বাবা মা আলাদা থাকেন বা এরকম। তো সেই সময়টায় এনাদের সাপোর্ট কি হবে সেই চিন্তা না করে আমাদের মনে হয় অস্টিওপোরোসিসটা যদি প্রিভেন্ট করা যায় একদম আর্লি এজ থেকে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে যেটা হচ্ছে যে একদম 20 থেকে 30 বছর এদেরকে স্পেশালি আমি বলবো এক্সারসাইজে এনকারেজ করা, যে সময় বোনের স্ট্রেংথটা বাড়বে, এবং হেলদি পোস্চার, হেলদি লাইফস্টাইলটাকে মেনটেন করার চেষ্টা করা। পুরুষদের ক্ষেত্রে বলবো বা অনেক মেয়েদের ক্ষেত্রেও স্মোকিংটাকে অ্যাভয়েড করতে হবে। স্মোকিং এবং অ্যালকোহল এই দুটো জিনিস খুবই একটা ব্যাড ইফেক্ট আছে বোনস এর উপরে। এরপরে কারো ডিজিজ হয়ে গেলে সেখান থেকে অস্টিওপোরোসিস হলে সেটা তো আসলে কিছু করার নেই, কিন্তু সচেতনতাটা জরুরি। এটা যে একটা রোগ, এর জন্য যে কেউ ক্রিপলড হতে পারে, বেড রিডেন হতে পারে, একটা পেইনফুল লাইফ লিড করতে পারে। একজন মানুষ মারা গেলে তো গেলই, কিন্তু ব্যথা নিয়ে বেঁচে থাকা কঠিন, একটা ফ্র্যাকচার নিয়ে বেঁচে থাকা কঠিন। তো আমি বলবো যে এরকম একটা প্ল্যাটফর্মে যে সবাইকে একসঙ্গে করাতে একটা ভালো নলেজ শেয়ার হয়েছে, আমিও অনেক কিছু জানতে পেরেছি, এবং রাজ টিভিকে অনেক ধন্যবাদ, এবং তার সায়েন্টিফিক পার্টনারকেও ধন্যবাদ যে তারা এরকম একটা কাজে সাহায্য করছে। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। ক্যালসিনো কিট দূর করি অস্টিওপোরোসিস স্যারের শেষ কথাটি দিয়ে আমি শেষ করতে চাই যে আপনি এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবেন না। একটা নির্দিষ্ট সময় পর আপনাকে আমাকে সবাইকে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যতদিন বেঁচে আছি ততদিন সুস্থভাবে বেঁচে আছি তো? অর্থাৎ এই যে 206টি হাড় নিয়ে আমাদের মানব দেহের কঙ্কালতন্ত্র গঠিত, সেই হাড়গুলো সুগঠিত আছে কিনা, এবং এই হাড়ের মধ্যে কোনো ক্ষয় হয়ে যাচ্ছে কিনা, এবং ক্ষয় পরবর্তী কোনো ফ্র্যাকচার হয়ে আমি পঙ্গুত্ব বরণ করছি কিনা, বা পঙ্গুত্ব বরণ করতে হবে কিনা আমাকে ইন ফিউচারে, সেটি কিন্তু ভাববার সময় এখনই। অতএব আসুন, স্যারদের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের লাইফস্টাইলটাকে সুন্দর করে সাজাই। যে সমস্ত খাবার আমাদের জন্য ক্ষতিকর, ধূমপান, মদ পান থেকে শুরু করে যে সমস্ত খাবারগুলো আমাদের হাড়ের সুগঠন থেকে শুরু করে শারীরিক যেকোনো সমস্যা তৈরি করতে পারে, সেই খাবারগুলো আসুন আমরা আজকের থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই, ত্যাগ করি। সেই সাথে সুষম খাবার খেয়ে সুন্দরভাবে আমাদের এই আগামীর দিনটাকে সাজাই, এবং সেই সাথে আমাদের এই হার ক্ষয় করে জয় করি সারা বিশ্বকে। সেই স্বপ্ন রেখে, সেই স্বপ্ন দেখে আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং রাজ টিভির সাথেই থাকুন।